হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা দেখব এসএসসি এমটিএস 2023-এর শিফট 7-এর যে 20টা ম্যাথের কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো দেখব। তো এর আগে আমরা শিফট 1 থেকে 6 পর্যন্ত সব কোশ্চেন সলিউশন করে আমরা প্লেলিস্টে আপলোড করেছি, সেগুলো তোমরা সেখান থেকে দেখতে পারো। আজকে শিফট 7-এর প্রথম কোশ্চেনে আমাদেরকে দিয়েছে বারগ্রাফ থেকে, যেখানে বলেছে একটা ডাটা দিয়েছে। তো বলেছে যে দ্য ডিস্ট্যান্স জগড ডেইলি বাই ওম্যান বাই 2 পার্সন এ অ্যান্ড বি। বলেছে দুটো পার্সনের দ্বারা একটা সপ্তাহে প্রতিদিনে যতটা দূরত্ব তারা কভার করে দৌড়ে বা জগিং করে সেই ডিস্টেন্সটা আমাদেরকে দেওয়া আছে। মনডে থেকে আমাদেরকে সানডে পর্যন্ত দেওয়া আছে। তাহলে এবার কোশ্চেনটা কী বলেছে দেখো, বলেছে ইফ 100 ক্যালোরিজ আর বার্ন বাই জগিং 1 কিলোমিটার, মানে বলেছে যদি 1 কিলোমিটার জগিং করাতে 100 ক্যালোরি যদি বার্ন হয়, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ক্যালোরিজ বার্নড বাই এ অ্যান্ড বি ইন দ্য গিভেন উইক। মানে টোটাল যে উইকটা আমাদের ছিল, অর্থাৎ 7 দিনে এ এবং বি পার্সনের দ্বারা যে টোটাল ক্যালোরি বার্ন হয়েছে তাদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো এখানে আমরা কী করব, পার্সন এ মানে হচ্ছে আমাদেরকে দেওয়া আছে দেখো মন্ডেতে যদি ধরি, আর প্রথমে আমরা ব্লু কালারের যেটা দেওয়া আছে সেটা যদি পার্সন এ ধরি, তাহলে আমাদের যে কালারটা দেওয়া আছে অরেঞ্জ কালারটা সেটা যদি আমরা পার্সন বি ধরি, এরকমভাবে আমাদের ডিফারেন্সটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কী করব, ডিফারেন্স বার করব। ডিফারেন্স যদি আমরা এ মাইনাস বি বা এ ডিফারেন্স বি করি, তাহলে প্রথমে যেই মন্ডেতে যদি আমরা দেখি তাহলে সেটা আমরা দেখব যে এখানে এটা বেশি আছে। তারপরে যদি আমরা দেখি যে থার্সডেতে দেখবো আমরা বিটা বেশি আছে। তাহলে এখানে আমরা কী করব, যে যেখানে আমাদের এটা বেশি আছে বি এর থেকে সেটাকে পজিটিভ ধরবো ডিফারেন্সটা, এবং যেই দিনটাতে বিয়ের মানটা বেশি হবে এর থেকে সেটাকে আমরা নেগেটিভ ডিফারেন্স ধরবো, দিয়ে আমরা এখানে ক্যালকুলেশনটা করবো। শুধুমাত্র আমাদেরকে ডিফারেন্স করতে বলেছে। তাহলে প্রথম দিনে আমাদের দেখো এ ছিল 3.5 এবং বি ছিল 2, তাহলে এখানে ডিফারেন্সটা কত হলো, এখানে হলো আমাদের 1.5। তারপরে ডিফারেন্স কত হবে দেখো, মঙ্গলবার অর্থাৎ টুইসডেতে এটাও 2.5 বিও 2.5, তাহলে এখানে আমাদের 0 ডিফারেন্স হবে, তাহলে প্লাস এখানে 0 বসাবো। তারপরে দেখো ওয়েডনেসডে আমাদের ডিফারেন্স কত আছে 3.5, তার মানে এখানে আমাদের 0 ডিফারেন্সটা করতে বলেছে, তার মানে ডিফারেন্সটা হয়ে যাবে 0। তাহলে জিরোগুলোকে যদি আমরা না বসাই, তারপরে দেখো আমাদের কি আছে, থার্সডেতে আছে এটা হচ্ছে 4 আর বিটা হচ্ছে 4.5, তাহলে এখানে ডিফারেন্স হলো বিয়ের দিকটাই বেশি, তাহলে বিয়ের দিকটা বেশি, তার মানে এখানে আমরা লিখতে পারি 0.5 লিখতে পারি। মাইনাস 0.5 লিখলাম, কেননা আমরা এ থেকে বি এর ডিফারেন্সটা ধরছিলাম সেটাকে আমরা প্লাস, আর বি থেকে এ ডিফারেন্স হলে সেটাকে আমরা মাইনাস ধরবো। তাহলে আমরা ফ্রাইডেতে যদি ধরি তাহলে 4.5 এবং 4 ডিফারেন্স করলে সেটা আমরা কত পাই, সেটা পাবো প্লাস 0.5 পাবো। একই রকমভাবে স্যাটারডেতে কত পাবো 3.5, আর 2 থেকে যদি 2 মাইনাস করলে আমরা এটা কত পাবো মাইনাস 1.5। আবার দেখো 2.5 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে এখানে আমরা পাবো 0.5। তাহলে এখানে আমাদের দেখো যে প্লাস 0.5 মাইনাস 0.5 ক্যান্সেলেট হয়ে গেল, আর প্লাস 1.5 মাইনাস 1.5 ক্যান্সেল হয়ে গেলে আমাদের যে টোটাল ডিস্ট্যান্সটা ডিফারেন্স সেটা কত হয় 0.5 কিলোমিটার। এইটা হলো আমাদের টোটাল ডিস্ট্যান্সের যে ডিফারেন্স এ এবং বি এর মধ্যে। তাহলে ডিস্ট্যান্সের ডিফারেন্স যদি আমরা 0.5 কিলোমিটার পাই, তাহলে টোটাল যে ক্যালোরির ডিফারেন্স সেটা কত হবে। আমাদের কোশ্চেন বলা ছিল যে প্রতি 1 কিলোমিটার যদি দৌড়ানো হয় বা জগিং করা হয় তাহলে সেখানে আমাদের 100 ক্যালোরি বার্ন হয়। তাহলে 0.5 ক্যালোরিতে কত, 0.5 কিলোমিটারে কত ক্যালোরি বার্ন হবে, তাহলে এটাকে আমরা অর্থাৎ 0.5কে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমরা পেয়ে যাবো কত 50 ক্যালোরি। তাহলে এইটাই হবে আমাদের দুটো পার্সনের মধ্যে যে ক্যালোরি বার্ন করবে তার ডিফারেন্স। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার সি অর্থাৎ 50 ক্যালোরি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2, আকাশ অরবিন্দের চেয়ে 3 গুণ দক্ষ এবং অরবিন্দের চেয়ে 30 দিন কম সময়ে একটি কাজ শেষ করতে পারে। একসঙ্গে কাজটি করলে কতদিনে শেষ হবে। তো এখানে আমাদেরকে দুজন ব্যক্তি দেওয়া আছে, একজন দেওয়া আছে আকাশকে যদি আমরা এ ধরি এবং অরবিন্দকে যদি আমরা এ আর দিয়ে ধরি, তাহলে বলেছে আকাশ হচ্ছে অরবিন্দের থেকে 3 গুণ দক্ষ। তাহলে অরবিন্দকে যদি আমরা 1 ইউনিট ধরি, এর দক্ষতা 1 ইউনিট ধরলে আমাদের আকাশের যে দক্ষতা সেটা হবে আমাদের 3 গুণ দক্ষ, তার মানে এটা হবে 3, অর্থাৎ এদের যে এফিসিয়েন্সি সেটার আমরা রেশিও পেলাম 3:1। এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি রেশিও। এবার আমরা জানি যে এফিসিয়েন্সি রেশিও তাদের টাইমের রেশিওর সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমাদের আকাশ এবং অরবিন্দের যে টাইম অর্থাৎ একটি কাজ করতে কতদিন সময় নিয়েছে সেটা রেশিও হয়ে যায় আমাদের 1:3। তাহলে এটা হচ্ছে তাদের টেকেন টাইমের রেশিও। তারপর বলেছে দেখো অরবিন্দের চেয়ে 30 দিন কম সময় নেয়, তাহলে অনুপাতে আমাদের অরবিন্দের থেকে কতদিন কম সময় নেয়, 2 ইউনিট কম সময় নেয়। এই যে 2 ইউনিট সেটার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 30 দিন। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, যে 1 ইউনিট সমান আমরা পাবো হচ্ছে 15 দিন, এটা লিখতে পারি। তাহলে 1 ইউনিট সমান যদি আমরা 15 ইউনিট যখন পেলাম, তখন আমরা টোটাল ওয়ার্কটা কী করে বার করবো দেখো, যে একদিনে যে আকাশ সে কাজ করে হচ্ছে 3 ইউনিট, তাহলে 15 দিনে সে কত কাজ করবে, 3 15 45 ইউনিট কাজ করবে। তাহলে এই 45 ইউনিট যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে আমাদের বলেছে যে তারা যদি একসাথে কাজটি করে তাহলে কতদিন সময় লাগবে। তাহলে এখানে আমরা টোটাল ওয়ার্ক পেলাম কত, 45 ডিভাইডেড বাই তাদের টোটাল এফিসিয়েন্সি কত হবে, 3 যোগ 1 তার মানে হচ্ছে 4। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 4 × 44 আর 1 থাকে, তাহলে এটা হবে 11 পূর্ণ 1/4 দিন। এতদিন লাগবে কাজটি একসাথে শেষ করতে। তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3, একটি গাড়ির গতি দেওয়া আছে 90 কিলোমিটার পার আওয়ার, 7 সেকেন্ডে গাড়ি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে। তো এখানে আমরা
কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে সেটাকে প্রথমে আমাদের কী করতে হবে, মিটার পার সেকেন্ড করতে হবে। তো জানি যে কোনো গতিবেগ যখন আমাদের কিলোমিটার পার আওয়ার থাকে সেটাকে মিটার পার সেকেন্ড করার জন্য আমাদের কী করতে হয়, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 90কে যদি 5/18 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 18 দিয়ে 90 কাটলে পাই 5, তাহলে এটা আমরা কত পাই দেখো 25 মিটার পার সেকেন্ড। এইটা পেলাম আমরা গাড়িটির গতিবেগ মিটার পার সেকেন্ডে। তাহলে বলেছে যে এইটা যদি 1 মিটার পার সেকেন্ডে মানে হচ্ছে 1 সেকেন্ডে সে হচ্ছে 25 মিটার যায়, তাহলে 7 সেকেন্ডে কত যাবে, তাহলে তার যে স্পিড সেটাকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাবো। তাহলে এখানে আমাদের আনসারটা হয়ে যাবে 25 মাল্টিপ্লাইড বাই 7, তাহলে এইটা হয়ে যাবে আমাদের আনসার। তাহলে এইটা হয়ে যাবে আমাদের 175 মিটার, যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4, অ্যারেঞ্জ দ্য রেশিওজ ইন অ্যাসেন্ডিং অর্ডার। এখানে আমাদেরকে 3টে অনুপাত দেওয়া আছে, সেই অনুপাতটাকে অ্যাসেন্ডিং অর্ডার অর্থাৎ ছোটো থেকে বড় আকারে সাজাতে বলেছে। তো প্রথম অনুপাত যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 5 অনুপাত 3/1/3, তারপরে অনুপাত হচ্ছে 6/1/4 অনুপাত 3/1/8, তারপরে রেশিও হচ্ছে 3.5 আর হচ্ছে 4:4.5। তাহলে এই অনুপাতগুলোকে প্রথমে যদি আমরা সবথেকে সরল ফর্মে আনার চেষ্টা করি, তাহলে প্রথম অনুপাতটাকে যদি লিখি তাহলে এটা আমরা কী লিখতে পারি দেখো, 5 ডিভাইডেড বাই 3 3 9 আঁকা হচ্ছে 10, তাহলে 10 ডিভাইডেড বাই 3 লিখতে পারি। তাহলে এই 3টাকে যদি আমরা উপরে লিখি তাহলে এটা আমরা লিখতে পারি কত, 15/10। 15/10 মানে আমরা এইটা লিখতে পারি 1.5। এইটা হচ্ছে প্রথম যে অনুপাত সেটার মান। একই রকমভাবে দ্বিতীয় অনুপাতটা যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে এখানে 4 6 24 আর একা হচ্ছে 25/4, আর তার সাথে ডিভাইড করবো কত, 3 8 24 আর একা হচ্ছে 25, তার মানে হচ্ছে 25/8 দিয়ে ডিভাইড করলে 25টা নিচে এবং 4টা হচ্ছে উপরে যাবে। তাহলে 25 25 কাটে, আর 8 দিয়ে যদি 8কে যদি 4 দিয়ে কাটে তাহলে উপরে থাকে 2, তাহলে দ্বিতীয় যে অনুপাতটা পেলাম সেটার অনুপাত হচ্ছে আমাদের 2 পেলাম। একই রকমভাবে 3 নম্বরটা যদি করি তাহলে দশমিক তুলে যদি আমরা বসাই তাহলে উপরে পাবো 35, নিচে পাবো 45। যদি এটা 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 5 7 35, 5 9 45। তাহলে এই অনুপাতটা দেখো উপরে ছোটো, তার মানে এটা 1-এর থেকেও কম হবে। তাহলে আমরা যে ভ্যালুগুলো পেলাম তাহলে সেটা প্রথম অনুপাতটা পেলাম 1.5, দ্বিতীয় অনুপাতটা পেলাম 2 এবং তৃতীয় অনুপাত যেটা পেলাম সেটা হচ্ছে 1-এর থেকে কম। তাহলে আমরা অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোটো থেকে বড় আকারে যদি সাজাই তাহলে 3 নম্বর যে অনুপাতটা দেওয়া ছিল সেটার ভ্যালু সব থেকে কম হবে। তো এইরকম আমাদের কোন অপশনটা আছে দেখো, ডি নম্বর অপশন আছে। তারপরে আমাদের কোনটার ভ্যালু, তারপরে হচ্ছে প্রথমটার ভ্যালু যেটা হচ্ছে 5:3/1/3, তাহলে এইটা। আর লাস্টে আমাদের মিডল অনুপাতটা আছে, তাহলে 6/1/4 অনুপাত 3/1/8, অর্থাৎ আমাদের এখানে ডি নাম্বার অপশন হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5 দিয়েছে আমাদেরকে সিম্পলিফিকেশন থেকে, যেখানে একটা সমীকরণ দেওয়া আছে সেখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা কত হবে সেটা বার করতে বলেছে। তো এটা আমাদের মাথাটা ঠান্ডা করে শুধু ক্যালকুলেশনটা করে যেতে হবে, তো একটু লেন্দি হতে পারে, তোমরা ধৈর্য সহ দেখো। তো প্রথমে যে সংখ্যাগুলো আমাদেরকে দেওয়া আছে সেগুলোকে আমরা পূর্ণ সংখ্যা যদি করার চেষ্টা করি তাহলে দেখো 15 পূর্ণ 2/3কে আমরা যদি পূর্ণ ভাঙি তাহলে এটা কত হবে, 3 15 45 আর 2 হচ্ছে 47/3 পাবো এটা। তারপরে কত পাবো, তারপরে এটা মাল্টিপ্লাই আছে মাল্টিপ্লাইড বাই 3 6 18 আর একে হবে 19/6 প্লাস 3 6 18 আর একে হচ্ছে 19 ডিভাইড বাই 3 ইজিক্যাল টু 18কে যদি 11 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা 198 প্লাস 7, তার মানে এটা হচ্ছে 205 18 প্লাস এক্স। তাহলে এখানে দেখো এখানে 19/3 আছে, এখানে 19/6 আছে, তাহলে এখান থেকে যদি আমরা 19/3 যদি কমন নিই তাহলে এখানে কত পাবো, তাহলে এখানে আমরা পাবো এই পোর্শনটা থেকে 1 পাবো, আর তার সাথে পড়ে থাকবে 47 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 6, আর এদিকে আমরা পাবো কত 205 ডিভাইডেড বাই 8 প্লাস এক্স। তারপরে যদি আমরা বাম দিকে লসাগু করি তাহলে এখানে 19/3টা রাখলাম। তারপরে এটা যদি লসাগু করি তাহলে কত হবে দেখো, লসাগু হবে 6, তাহলে 6 আর 47 যদি আমরা অ্যাড করি তাহলে এখানে পাবো 53 ইজিক্যাল টু এদিকে আমরা পাবো 205 ডিভাইডেড বাই 18 প্লাস এক্স। তাহলে এক্সটাকে যদি এদিকে রাখি আর বাকিটুকু যদি আমরা একদিকে নিয়ে আসি তাহলে কী হবে দেখো, তাহলে এক্স ইজিক্যাল টু আমরা এখান থেকে লিখতে পারি 19 মাল্টিপ্লাইড বাই 53 ডিভাইডেড বাই 318, আর এইটা হবে মাইনাস 205 ডিভাইডেড বাই এটা 18। তাহলে এইটা হচ্ছে আমাদের সমাধান করতে হবে। তাহলে এটা 19কে যদি আমরা 53 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো, প্রথমে আমরা যদি 19কে যদি 53কে যদি 20 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা আমরা কত পাই, 53 2 হচ্ছে আমাদের 6 হচ্ছে অর্থাৎ 1060 পাই। সেই 1060 থেকে যদি আমরা 53 মাইনাস করি তাহলে 19 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানে হবে 7001, অর্থাৎ এটা আমরা পাবো 1007। তাহলে 1007 হবে উপরে ডিভাইডেড বাই 18, আর এখানে হবে 205 ডিভাইডেড বাই 18। তাহলে এটা লসাগু করা মানে কী হবে, নিচে হবে 18 হবে লসাগু,
18 হবে লসাগু আর উপর হবে 107, 1007 মাইনাস 205। তাহলে এটা যদি আমরা মাইনাস করি তাহলে এখানে কত পাবো, এটা পাবো 802 ডিভাইডেড বাই হচ্ছে 18। যদি আমরা এটা যদি আবার 2 দিয়ে কাটি তাহলে উপরে পাবো 401 আর নিচে পাবো আমরা পাবো 9। তাহলে 9 দিয়ে যদি কাটাকাটি করার চেষ্টা করি তাহলে 4 9 36, অর্থাৎ প্রথম অপশান আসবে 4। তাহলে সেই অপশান দেখো আমাদের একটা আছে যেখানে হচ্ছে 4 অপশান আছে, যেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার বি 44.5/9। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, এটা ভাগ করলে। কোশ্চেন নাম্বার 6, 28 সেমি ভূমির ব্যাসার্ধ এবং 45 সেমি উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কুর সমগ্রতলে পৃষ্ঠফলের ক্ষেত্রফল কত? তো এটা আমাদের শঙ্কু থেকে দিয়েছে, যেখানে আমরা একটা শঙ্কু যদি এরকম ছবি হয় তাহলে এটা যদি হাইট হয়, এটা যদি তার ভূমির ব্যাসার্ধ অর্থাৎ আর হয়, এটা হচ্ছে 8 হাইট আর এটা হচ্ছে এল, তার হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে শঙ্কুর ক্ষেত্রে আমরা জানি যে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয় পাই আর ইন্টু আর প্লাস এল, যেখানে হচ্ছে তির্যক উচ্চতাটা আমাদের প্রথমে লাগবে। তাহলে এখানে আমাদেরকে হাইট এবং ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, সেখান থেকে যদি আমরা তির্যক উচ্চতা বা এল বার করতে চাই তাহলে এল, এইচ এবং আর হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের 3টি সাইড, যেখানে এল ইজিকলটা আমাদের কত হবে, এল ইজিকলটা √h² প্লাস এল²। এটা হবে। তাহলে এখানে আমাদের আর কত দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 28 সেন্টিমিটার, তাহলে এখানে 28 স্কোয়ার প্লাস এইচ দেওয়া আছে 45 সেন্টিমিটার, তাহলে 45 স্কোয়ার। তাহলে এটা আমরা কত পাবো, 28 যদি স্কোয়ার করি তাহলে এখানে আমরা পাই 784, আর 45 যদি স্কোয়ার করি তাহলে এটা পাবো আমরা 2025। তাহলে এল ইজিকলটা আমরা পাবো, এটা যদি অ্যাড করি তাহলে 2025 আর 784 যদি অ্যাড করি তাহলে এটা আমরা পাই 809, যেটার আমাদের যদি বর্গমূল করি তাহলে আমরা পাই 53। তাহলে এল অর্থাৎ তির্যক উচ্চতা যেটা আমরা পেলাম সেটা পেলাম 53 সেন্টিমিটার। এগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা একটু ফাস্ট করতে হবে, আর হচ্ছে আমাদের বড় সংখ্যার যে স্কোয়ারগুলো হয় সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি আবার ধরো সমগ্রতলের ক্ষেত্রফল যেটা বার করতে বলেছে সেটা ফর্মুলা যদি আমরা ভ্যালুগুলো পুট করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো, যেটা হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে পায়ের মান আমরা জানি যে 22/27 আমাদের অঙ্কে দেওয়া আছে, তাহলে এখানে বসালাম 22/27। পাই ইন্টু আর মানে হচ্ছে আমাদেরকে 28 দেওয়া আছে, তার সাথে দেখো মাল্টিপ্লাই হবে আমাদের কত, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতার যোগফল। তাহলে এখানে আমরা লিখতে পারি 28 প্লাস 53। তাহলে এটা আমরা কত পাবো, 4 দিয়ে যদি 28 কাটি তাহলে এখানে পাবো 7 দিয়ে 28 কাটলে পাবো 4। তাহলে এটা পেলাম 22 মাল্টিপ্লাইড বাই 4 মাল্টিপ্লাইড বাই এটা যদি আমরা অ্যাড করি তাহলে এখানে আমরা 81। তো এইটা হচ্ছে আমাদের আনসার। এবার আমরা কী করবো, দেখো যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলোতে আমরা ডিভিজিবিলিটি অর্থাৎ বিভাজ্যতার নিয়ম লাগাবো। তো প্রথমে যদি আমরা দেখি যে আমাদের অ্যান্সারটা আসবে সেটার মধ্যে একটা 4 আছে, তার মানে যেটা আমাদের অ্যান্সার আসবে সেটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হবে। এবার 4 দ্বারা বিভাজ্য হওয়ার মানে হচ্ছে কোনো সংখ্যার লাস্টের যে দুটো ডিজিট থাকবে সেই দুটো ডিজিট দ্বারা যে সংখ্যাটা গঠিত হবে সেটা হচ্ছে 4 দ্বারা ডিভিজিবল হতে হবে। তাহলে প্রথম অপশান যেটা আছে সেটা লাস্টে আছে 68 4 দ্বারা ডিভিজিবল হবে না, তাহলে এই অপশানটা ক্যান্সেল হয়ে গেল। তারপরে প্রত্যেকটা অপশান 16 হবে, 28 হবে এবং 88 প্রত্যেকটা 4 দ্বারা ডিভিজিবল হবে, তার মানে এইগুলো আমাদের অ্যান্সার হতে পারে। তারপরে যদি আমরা দেখি যে দেখো এই যে আমাদের অ্যান্সারটা আসার কথা সেটার মধ্যে 81 আছে, 81 মানে আমরা লিখতে পারি 9 × 9, তার মানে হচ্ছে অ্যান্সারটা যেটা আসবে সেটা আমাদের 9 দ্বারা ডিভিজিবল হবে। তার মানে যে অপশানগুলো আছে সেগুলো আমাদেরকে 9 দ্বারা ডিভিজিবল হবে। একই রকমভাবে যদি আমরা 9 ডিভিজিবিলিটি চেক করি তাহলে প্রত্যেকটা ডিজিটের সাম আমাদের 9 দ্বারা ডিভিজিবল হতে হবে। তাহলে এখানে আমরা অপশান নাম্বার 1 বি যদি আমরা এখানে হিসাব করি তাহলে দেখো 9 যদি কাটি তাহলে হচ্ছে 6 আর 3 9, এইটা হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল, তার মানে এইটা আমাদের আনসার হতে পারে। একই রকমভাবে অপশন নাম্বার সি, এটাও 9 দ্বারা ডিভিজিবল হবে, তার মানে এটা আনসার হতে পারে। কিন্তু অপশন নাম্বার ডি যেটা আছে 8 9 8 আর 8 হচ্ছে 16, 16 আর 2 হচ্ছে 18, আর 18 আর 6 হচ্ছে 24, 24 কোনোদিন 9 দ্বারা ডিভিজিবল হয় না, তাহলে এখানে আমাদের অপশন নাম্বার ডি হচ্ছে অপশন উত্তর হতে পারে না। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার ডি এলিমিনেট হয়ে গেল। তারপর দেখো আমাদের 22-এর মধ্যে যেটা আছে সেটা 22-এর মধ্যে আমরা লিখতে পারি 11 মাল্টিপ্লাইড বাই 2, তার মানে আমাদের অ্যান্সারটা 11 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এবার যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখো অপশান নাম্বার বি এর ক্ষেত্রে 6 প্লাস 2 হচ্ছে 8, আর এখানে 9 প্লাস 1 হচ্ছে 10, তার মানে এইটা আমরা 11 দ্বারা ডিভিজিবিলিটি হলে 2 হচ্ছে অবশিষ্ট থাকে, তাহলে এইটা আমাদের অপশান হতে পারে না, উত্তর হতে পারে না। অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, যদি একটি শস্যের দুটি জাত প্রতি কেজি 202 টাকা এবং প্রতি কেজি 250 টাকা 7:5 অনুপাতে মিশ্রিত করা হয় তাহলে প্রতি কেজি মিশ্রণের মূল্য কত হবে? তো এটা আমাদেরকে দিয়েছে মিক্সচার অ্যালিগেশনে, যেখানে কী বলেছে আমরা প্রথমে জানার চেষ্টা করব। তো আমাদেরকে দুটি ধরনের একটা শস্যের জাত অর্থাৎ ভ্যারাইটি দেওয়া আছে, একটা হচ্ছে 202 টাকা কেজি আর একটা হচ্ছে 250 টাকা কেজি। তাহলে তাদেরকে হচ্ছে মেশানো হয়েছে, তাহলে আমাদের বলা আছে 202 এবং 250 এদেরকে মেশানো হয়েছে, তাহলে আমাদের মিশ্রণের প্রাইস কত হবে যাতে তাদেরকে 7:5 যে রেশিও সেটাতে মিশানো হয়, এটা হচ্ছে তাদের মেশানোর যে অনুপাত। তাহলে এখানে আমাদের যে মিশ্রণের যে প্রাইস সেটা যদি আমরা এক্স ধরি তাহলে এই এক্সের ভ্যালুটা কত হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো এক্সের ভ্যালুটা আমরা জানি যে দুটি জাতের যে প্রাইস থাকে অরিজিনাল প্রাইস সেই দুটোর থেকে একটার থেকে কম হয় এবং একটার থেকে বেশি হয়। তাহলে আমরা যদি ধরি যে সেটা হচ্ছে 250 থেকে কম, তাহলে এখানে আমরা লিখতে পারি 250 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস
202 এইটার অনুপাতটা আমাদেরকে দেওয়া আছে 7:5, কেননা 250 থেকে এক্সটা মাইনাস করলে আমরা 7 পাবো এবং এক্স মাইনাস 202 করলে আমরা 5 পাবো। তাহলে এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে প্রথমে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এখানে পাবো 7x মাইনাস 7 2 14, 7 2 14, তার মানে এখানে পাবো 1414 ইজ ইকুয়াল টু 250কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমরা পাবো কত 1250 মাইনাস 5x। তাহলে 5x আর 7x যদি আমরা একসাথে অ্যাড করি তাহলে এদিকে পাবো কত 12x ইজ ইকুয়াল টু 1414 আর 1250 যদি আমরা এদিকে অ্যাড করি তাহলে এদিকে পাবো 4 6 6 2 অর্থাৎ 2664। তাহলে 12 দিয়ে যদি 26কে 64 কাটি তাহলে এখানে পাবো কত পাবো দেখো 12 দিয়ে হচ্ছে 24, আবার 26 থাকে, 12 দিয়ে 24, আবার 2 4 থাকে, তার মানে হচ্ছে 12 দিয়ে 24 অর্থাৎ 222 টাকা হয়ে যাবে আমাদের উত্তর মিশ্রণের প্রাইস, যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8, এটা আমাদেরকে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দিয়েছে, যেখানে বলেছে অমিত সুনীলের চেয়ে 3 গুণ দ্রুত কাজ করে। সুমিত যদি স্বাধীনভাবে 12 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে তাহলে অনিল এবং সুমিতের সেই কাজ একসাথে শেষ করতে কতদিন সময় লাগবে। তো এখানে আমাকে দেওয়া আছে দুজন লোক, তাহলে অনিত এবং সুমিতের তাদের এফিসিয়েন্সি মান বলে দিয়েছে যে অমিত সুনীলের থেকে 3 গুণ বেশি কাজ করে, দ্রুত কাজ করে। তাহলে এখানে আমাদের অনিলের এফিসিয়েন্সি যদি 3 হয় তাহলে সুমিতের এফিসিয়েন্সি এখানে আমাদের হবে 1। তাহলে এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সির যে অনুপাত সেটা আমাদেরকে দেওয়া আছে। বলেছে সুমিত স্বাধীনভাবে 12 দিনের মধ্যে কাজটি কমপ্লিট করে। তাহলে সুমিতের এফিসিয়েন্সি যদি 1 হয় আর সে যদি 12 দিনের মধ্যে টোটাল কাজটা কমপ্লিট করে তাহলে আমাদের এখানে টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত 12 মাল্টিপ্লাইড বাই 1, তাহলে এটা হচ্ছে 12 ইউনিট হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এবার বলেছে এই যে 12 ইউনিট টোটাল ওয়ার্কটা পেলাম সেটা তারা একসাথে কত দিনে কমপ্লিট করে, তাহলে একসাথে কমপ্লিট করবে কত দিনে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই তাদের মোট এফিসিয়েন্সি যোগফল। তাহলে এখানে 3 যোগ 1 মানে হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল নির্ণয়ের দিন। তাহলে এখানে 4কে 12কে এটা ভাগ করলে হচ্ছে 3 দিন, অর্থাৎ 3 দিনের মধ্যে তারা কাজটি একসাথে কমপ্লিট করে। কোশ্চেন নাম্বার 9, বৈশালী 1260 টাকায় বাসের টিকিট বুক করেছিলেন, কিন্তু অসুস্থতার কারণে সেই টিকিট তাকে বাতিল করতে হয়েছিল। এই প্রক্রিয়ায় তিনি যদি 945 টাকা ফেরত পান তাহলে কত শতাংশ তার ক্ষতি হয়েছিল সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে আমাদের টিকিটের যে অরিজিনাল প্রাইস সেটা ছিল 1260 টাকা, তার মধ্যে তিনি ফেরত পান 945 টাকা। তাহলে এখানে তার ক্ষতি কত হয়, তাহলে 1260 থেকে 945 যদি আমরা মাইনাস করি তাহলে এখানে তার হচ্ছে টোটাল ক্ষতি। তাহলে 1260 মাইনাস 945 এই টাকাটা হচ্ছে তার ক্ষতি হয়েছে। তাহলে এখানে যদি মাইনাস করি তাহলে এখানে হচ্ছে 15 আর 300, তাহলে এটা হচ্ছে 315 টাকা তার হচ্ছে টোটাল ক্ষতি হয়েছে। তাহলে এই 315 টাকা যেটা ক্ষতি হয়েছে সেইটার পার্সেন্টেজ কত, তাহলে পার্সেন্টেজ বার করার জন্য আমরা অরিজিনাল যে প্রাইসটা ছিল 1260 টাকা সেটার উপর পার্সেন্টেজটা বার করব। তাহলে 315 ডিভাইডেড বাই 1260 মাল্টিপ্লাইড বাই 100, এটা হচ্ছে আমাদের টোটাল যে ক্ষতির পার্সেন্টেজ। তাহলে এখানকার শূন্য আর এখানকার একটা শূন্য যদি কাটি তারপরে 315কে 9 দিয়ে আর এটাকে যদি 9 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে কত হবে, এটা হবে 3 9 হচ্ছে 27 আর হচ্ছে 5 9 হচ্ছে 45। তারপরে এটাকে যদি 9 দিয়ে কাটি তাহলে এখানে পাবো 9কে 9 আর 3 পাবো, তাহলে এখানে 4 9 হচ্ছে 36, অর্থাৎ এখানে পাবো 4। তাহলে আবার যদি 7 দিয়ে কাটি তাহলে 35কে 7 দিয়ে কাটলে পাবো 5 আর 14কে 7 দিয়ে কাটলে পাবো 2। তাহলে এখানে আমরা কত পেলাম 5/2 মাল্টিপ্লাইড বাই 10। তাহলে এখানে কত পাবো দেখো 5 দিয়ে এটা 10কে 2 দিয়ে কাটলে 5, তাহলে 5 আর 5 মাল্টিপ্লাই করলে এখানে পাবো আমরা 25% ক্ষতি হয়েছিল। তাহলে এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 13 মাল্টিপল অফ 3, মানে বলেছে 3-এর প্রথম 13টি গুণিতকের গড় কত সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো 3-এর প্রথম 13টি মাল্টিপল মানে আমরা কত পাবো, প্রথমটা পাবো 3, তার পরেরটা পাবো 6, তারপরেরটা পাবো 9 12 15, এরকমভাবে আমাদের টোটাল কটা টার্ম আসবে, আমাদের 13 টার্ম পর্যন্ত আসবে। তাহলে এইটা আমরা একটা সমান্তর প্রগতি পাচ্ছি, যেখানে আমাদের টোটাল টার্ম সংখ্যা n যদি ধরি তাহলে সেটা ইকুয়ালটা আমরা 13 পাচ্ছি, এবং প্রথম টার্ম থেকে দ্বিতীয় টার্ম থেকে তৃতীয় টার্মের যদি আমরা গ্যাপ বা অন্তরটা দেখি তাহলে এখানে আমরা গ্যাপটা কত পাচ্ছি, সেটা পাচ্ছি 3। তাহলে এখানে আমরা গ্যাপ বা অন্তর সেটা d ইকুয়ালটা আমরা লিখতে পারি 3, এবং আমাদের এখানে প্রথম টার্ম বা ফার্স্ট টার্ম সেটা আমাদের আছে a ইকুয়ালটু আছে 3। তাহলে এইটা আমরা যদি একটা সমান্তর প্রগতি কল্পনা করি বা এখানে একটা সমান্তর প্রগতি দেওয়াই আছে, তাহলে এইটার আমরা সমান্তর প্রগতির ক্ষেত্রে আমরা যে ফর্মুলাগুলো জানি সেগুলো অ্যাপ্লাই করে আমরা এখানে অ্যাভারেজটা বার করব। তাহলে সমান্তর প্রগতি যেটা হয় সেটা যদি আমাদের টোটাল টার্ম যদি n এবং তাদের মধ্যে যদি অন্তর যদি d এবং আমাদের প্রথম টার্ম যদি a হয়, তাহলে এখানে আমরা সমান্তর প্রগতির টোটাল যে আমরা টার্মটা পাই সেটা যোগফল হয় কত, যোগফল s ইকুয়ালটু হয় n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা হয় আমাদের সমান্তর প্রগতির টোটাল যে টার্মটা থাকে সেটার যোগফলের ফর্মুলা। এবার যোগফলকে যদি আমরা টোটাল নাম্বার অফ টার্মস দ্বারা ডিভাইড করি তাহলে সেটা আমরা কী পাই, অ্যাভারেজ পেয়ে যাই। তাহলে এটাকে আমরা n দিয়ে ডিভাইড করবো। তাহলে দেখো উপরের n আর নিচের n যদি আমরা কেটে দিই তাহলে এখানে আমরা অ্যাভারেজের যে ফর্মুলা সেটা কী আকার লিখতে পারি, তাহলে আমরা অ্যাভারেজটা লিখতে পারি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু উপরে n/2 ছিল, তাহলে n/2 থেকে আমাদের nটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে থাকে 1/2 ইন্টু 2a প্লাস
n-1 ইন্টু ডি, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ। এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আমরা অ্যাভারেজটা পেয়ে যাবো খুব সহজে। তাহলে এখানে ভ্যালুগুলো বসাও, হাফ 2 ইন্টু এ মানে হচ্ছে আমাদের 3, তাহলে 2 ইন্টু এ মানে হচ্ছে 6 প্লাস n-1 ইন্টু ডি, এন মানে হচ্ছে আমাদের 13, n-1 করলে হবে 12 আর ডি মাল্টিপ্লাই করলে হবে 13 3, তার মানে হচ্ছে 12 আর 3 যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পাবো কত 36। তাহলে এটা হলো কত হলে দেখো, ভিতরে প্লাস করলে আমরা পাবো 42 আর বাইরে আছে 2 ভাগ হিসেবে, তাহলে এখানে আমরা পাবো 21টা আমরা পেয়ে যাবো 3-এর প্রথম 13টি গুণিতকের অ্যাভারেজ, যেটা আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11 বলেছে 250 টাকায় 25টি আপেল কেনা হয় এবং 390 টাকায় 30টি আপেল বিক্রি করা হয়, তাহলে এই লেনদেনের লাভ বা ক্ষতির শতাংশ হার কত সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে আমাদের প্রথম দেওয়া আছে যে 25টি আপেলের যে ক্রয়মূল্য সেটা দেওয়া আছে আমাদেরকে 250 টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 25টি যে আপেলের ক্রয়মূল্য সেটা আমাদেরকে দেওয়া আছে 250 টাকা। তাহলে এখানে আমাদের যে আপেলের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য তাদের সংখ্যার আমাদের ডিফারেন্স আছে। তাহলে এখানে আমাদের প্রথমে একটি আপেলের ক্রয়মূল্য এবং একটি আপেলের বিক্রয়মূল্য যদি বার করতে চাই, তাহলে সেখান থেকে আমরা যখন ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের ক্ষেত্রে আমরা নাম্বার অফ আপেলটা সমান করব, তখন আমরা লাভ বা ক্ষতির হারটা খুব পরিষ্কারভাবে বুঝতে পারবো। তাহলে এখান থেকে 25টা আপেলের দাম যদি 250 টাকা হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে একটা আপেলের দাম কত হবে, 250 ডিভাইডেড বাই যদি 25 করি তাহলে এখানে আমরা পেয়ে যাবো 10 টাকা, এইটা আমরা পেয়ে যাবো সিপি, আর এটা পেয়ে যাবো সিপি বা ক্রয়মূল্য। তাহলে একই রকমভাবে যদি আমরা এসপি বার করতে চাই, তাহলে এখানে আমরা কী লিখতে পারি যে 30টি আপেলের যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে আমাদের 390 টাকা দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা একটা আপেলের বিক্রয় মূল্য বার করতে চাই, তাহলে এটাকে আমরা 30 দিয়ে ভাগ করব। তাহলে 30 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 × 39, তার মানে এটা হয়ে যাবে 13 টাকা, এটা আমরা পাই যাবো এসপি বা বিক্রয় মূল্য। তাহলে এখানে দেখো একটা আপেলের যে ক্রয় মূল্য 10 টাকা, একটা আপেলের বিক্রয় মূল্য 13 টাকা, তাহলে এখানে লাভ কত হয়েছে, লাভ হয়েছে আমার টোটাল একটা আপেলের উপর 3 টাকা, সেটা কার উপর হয়েছে, বিক্রয় মূল্যের উপর, তার মানে হয়েছে 10 টাকার উপর। এবার পার্সেন্টেজ করার জন্য আমরা মাল্টিপ্লাই করবো কত দিয়ে, 100 দিয়ে, তাহলে এটা কাটাকাটি করলে আমাদের 30%, এইটা হয়ে যাবে আমাদের লাভ। এবার এখানে দেখো যেহেতু আমাদের এসপি অর্থাৎ সেলিং প্রাইসটা বেশি, তার জন্য এখানে আমাদের লাভ হয়েছে, তার জন্য আমাদের 30% লাভ, অর্থাৎ অপশন নাম্বার সি 13% প্রফিট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12 তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে আমাদেরকে 3:4:5 এবং তাদের এইচসিএফ বা গসাগু দেওয়া আছে 18, তাহলে সংখ্যা তিনটির বা সংখ্যাগুলির যোগফল কত। তো এখানে আমাদের সংখ্যা তিনটির যে যোগফল দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমরা একটি সংখ্যা 3x, একটি 4x এবং একটি 5x ধরতে পারি। এবার এদের দেওয়া আছে এইচএফ 18, মানে হচ্ছে আমাদের তিনটি সংখ্যার মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে যে ফ্যাক্টরটা সব থেকে বেশি কমন আছে সেটা আমাদের হচ্ছে এইচএফের ভ্যালু দেওয়া আছে 18। তাহলে এখানে 3x, 4x এবং 5x এর মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে আমাদের x, আর এই এক্সটাই হচ্ছে এই তিনটে সংখ্যার গসাগু, যেটা ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 18। তাহলে এবার বলেছে সংখ্যা তিনটির যোগফল কত। তাহলে সংখ্যা তিনটির যোগফল মানে হচ্ছে 3x + 4x + 5x = এইটা আমরা কত পেয়ে যাবো, 4 আর 3 হচ্ছে 7, 5 হচ্ছে 12x। এবার এক্সের জায়গায় 12, এক্সের জায়গায় এক্সের মান হচ্ছে 18 বসিয়ে দাও, তাহলে 12 × 18, তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে 8 × 2 = 16, অর্থাৎ লাস্টের ডিজিট আসবে 6। তাহলে একটাই অপশন আছে, যেটা হচ্ছে অপশন নাম্বার এ 216 আমাদের হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 13 স্থির জলে একটি নৌকার বেগ দেওয়া আছে 30 কিলোমিটার/আওয়ার এবং স্রোতের গতি দেওয়া আছে 7.5 কিলোমিটার/আওয়ার। এ থেকে বি বিন্দুতে যেতে এবং তারপরে এ বিন্দুতে ফিরে আসতে মোট যদি 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়, তবে নৌকাটি কত সময় নেবে। তো এখানে আমাদেরকে একটা পয়েন্ট দেওয়া আছে, এ থেকে বি পর্যন্ত একটা পয়েন্ট দেওয়া আছে, যেখানে বলেছে এ থেকে বি বিন্দুতে যেতে এবং এতে ফিরে আসতে টোটাল যে ডিস্টেন্স সেটা হয় 90 কিলোমিটার। তার মানে হচ্ছে একবার এ থেকে বিতে গেছে এবং একবার বি থেকে এতে এসছে, এতে হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স 90 কিলোমিটার। তাহলে যেতে এবং আসতে দুবারে যদি আমাদের টোটাল ডিস্টেন্স 90 কিলোমিটার হয়, তাহলে এ থেকে বি পর্যন্ত যে ডিস্টেন্স সেটা আমাদের হচ্ছে 45 কিলোমিটার। এটা ক্লিয়ার হয়েছে। তারপর আমাদেরকে দেওয়া আছে যে আমাদের হচ্ছে যে নৌকার যে বেগ সেটা হচ্ছে 30 কিলোমিটার/ঘন্টা, অর্থাৎ এখানে আমাদের 30 কিলোমিটার/ঘন্টাকে এটাকে যদি বি অর্থাৎ বোটের স্পিড ধরি এবং স্রোতের যে স্পিড সেটা এস যদি ধরি, তাহলে সেটা দেওয়া আছে আমাদেরকে 7.5 কিলোমিটার/আওয়ার। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, দেখো প্রথমে যখন গেছে যাওয়ার সময় কি করব, একবার নৌকাটি স্রোতের অনুকূলে গেছে এবং একবার স্রোতের প্রতিকূলে এসছে। এবার সেটা কোন দিকে কখন গেছে, এ থেকে বিতে না বি থেকে এতে, সেটা আমাদের জানার দরকার নেই। তাহলে যখন আমাদের নৌকাটি স্রোতের অনুকূলে গেছে তখন অনুকূলের যে টোটাল যে বেগ সেটা কত হবে, 30 কিলোমিটার প্লাস 7.5 কিলোমিটার, তার মানে অনুকূলে বেগ হবে 37 কিলোমিটার, 37.5 কিলোমিটার/ঘন্টা। এবং যখন প্রতিকূলে গেছে তখন প্রতিকূলে বেগ মানে হচ্ছে 30 থেকে 7.5 মাইনাস হবে, তার মানে সেইটা আমাদের হয়ে যাবে 22.5 কিলোমিটার। এইটা হচ্ছে আমাদের দুটো গতি কাজে লাগবে। তাহলে যখন স্রোতের অনুকূলে গেছে তখন আমাদের ডিস্টেন্স কভার করেছে 45 কিলোমিটার, সেটা গেছে কত কিলোমিটার/ঘন্টা বেগে, সেটা গেছে 37 কিলোমিটার/ঘন্টা বেগে। তাহলে এটাকে যদি আমরা 37.5 না বসিয়ে যদি আমরা কী করি,
দশমিকটা তুলে দিলে উপরে আমরা একটা শূন্য লাগাতে পারি, প্লাস আবার যে স্রোতের প্রতিগুলো যখন এসেছে তখন আমাদের একই ডিস্টেন্স অর্থাৎ 45 কিলোমিটারে এসছে, সেই ডিস্টেন্সটা কত কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেছে না, সেটা গেছে 22.5 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে 22.5কে 225 লিখলাম আর উপরে একটা শূন্য বসিয়ে দিলাম নিচে একটা পয়েন্টে ওঠানোর জন্য। তাহলে এবার দেখো, এবার যদি আমরা 25 দিয়ে যদি কাটাকাটি করার চেষ্টা করি, তাহলে 25 দিয়ে যদি আমরা 225 কাটি তাহলে এখানে পাবো 9, আর 225-এরই ডবল হচ্ছে 450, তার মানে এখানে আমরা পেয়ে যাবো কত 18। একই রকমভাবে 25 দিয়ে উপরে 450 কাটলে পাবো 18, আর এখানে আমরা কত পাবো, এটা পাবো হচ্ছে 15। তাহলে উপরে আবার যদি 3 দিয়ে কাটি তাহলে এখানে পাবো 6, আর 3 দিয়ে 15 কাটলে পাবো এখানে 5, তার মানে এখানে পেলাম 6/5 প্লাস 18/9, তার মানে এখানে লিখতে পারি 2। তারপরে এইটাকে যদি কাটি তাহলে 5 বার হয় 60, তার মানে এটা পাবো 1.2 প্লাস 2, তার মানে এটা আমরা পেয়ে যাবো কত 3.2 আওয়ার। অর্থাৎ নৌকাটির টোটাল যে ডিস্টেন্সটা কভার করেছিল সেটা যাওয়া এবং আসা করতে আমাদের 3.2 ঘন্টা সময় লেগেছিল, যেটা অপশন নাম্বার সিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 14, এটা দিয়েছে আমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে, যেখানে বলেছে কত বছরে 1250 টাকা বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদের হারে 1568 টাকা হবে। তাহলে এই 1568 টাকা যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে সমল চক্রবৃদ্ধি, মানে এটা ভ্যালু আমাদেরকে এ দেওয়া আছে, 12% এটা হচ্ছে আর অর্থাৎ সুদের হার, এবং 1250 যেটা সেটা দেওয়া আছে আমাদেরকে আসল বা পি এর ভ্যালু। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের সমল চক্রবৃদ্ধির যে ফর্মুলা সেটা কী হয়, সেটা হয় এ ইজ ইকুয়াল টু পি মাল্টিপ্লাইড বাই 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। এনটা যেখানে হচ্ছে আমাদের টোটাল যে কত বছর বা কত সময় লাগে সেটা এনের ভ্যালু। তাহলে এখানে আমরা ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলে এই পিটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে এ বাই পি ইজ ইকুয়াল টু আমরা এইটা লিখতে পারি। তাহলে এর ভ্যালু আমাদেরকে কত দেওয়া আছে 1568 ডিভাইডেড বাই পি এর ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 1250 ইজ ইকুয়াল টু এ প্লাস 1 প্লাস আর বাই 100, তার মানে আর হচ্ছে 12, 100 আর টু দি পাওয়ার এন। তাহলে এখানে দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে 12কে যদি 4 দিয়ে কাটি তাহলে পাই 3, আর 100কে 4 দিয়ে কাটলে এখানে পাই আমরা 25। আর এদিকে যদি আমরা দেখো 2 দিয়ে যদি কাটি তাহলে 2 দিয়ে কাটলে 6 আর 25 হচ্ছে 50, আর এখানে 2 দিয়ে কাটলে হবে 7 2 14, 8 2 16 আর 4 2 হচ্ছে 8। তাহলে আমরা কি পাচ্ছি শেষ পর্যন্ত, আমরা এদিকে প্রথমে যদি ডান দিকেরটা লিখি, ডান দিকেরটা হচ্ছে 1/1 প্লাস 3/25 পাচ্ছি। তাহলে এটা লসাগু করলে হয় 25 প্লাস 3 মানে হচ্ছে 28 ডিভাইডেড বাই 25 টু দি পাওয়ার এন, এইটা পাচ্ছি ইজ ইকুয়াল টু আমরা এদিকে পাচ্ছি 784 ডিভাইডেড বাই 625। এবার পরিষ্কার দেখতে পাচ্ছি যে 784 যেটা হচ্ছে আর 625 আছে, তাহলে 625কে আমরা 25-এর স্কোয়ার লিখতে পারি, আর 28কে আমরা লিখতে পারি, এই 784কে আমরা লিখতে পারি 28-এর স্কোয়ার। তাহলে একই রকমভাবে যদি আমরা লিখি তাহলে এখানে লিখতে পারবো যে 28 ডিভাইডেড বাই 25 তার স্কোয়ার। তাহলে দেখো বাদিকে এবং ডান দিকে যে টার্মগুলো সেগুলো সমান, তাহলে তাদের যে আমাদের পাওয়ারগুলো আছে সেগুলো সমান হবে। তাহলে এখানে এন ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 2 বছর, যেটা হচ্ছে আমাদের এখানে নির্ণয় সময়। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 15, এটা দিয়েছে অ্যাভারেজ চ্যাপ্টার থেকে, বলেছে 50 জন শিক্ষার্থীর একটি ক্লাসের গড় উচ্চতা দেওয়া আছে আমাদেরকে 170 সেন্টিমিটার, 15 জন ছাত্রের গড় উচ্চতা 180 সেন্টিমিটার হলে বাকি ছাত্রদের গড় উচ্চতা কত হবে। তো এখানে আমাদের টোটাল স্টুডেন্ট কত আছে সেটা হচ্ছে 15, যেখান থেকে বলেছে 15 জনের যে গড় যে হাইট বা উচ্চতা সেটা আমাদেরকে 180 দেওয়া আছে। তাহলে বাকি যে 15 জন, বাকি যে 50 থেকে 15 বাদ দিলে আমাদের যে বাকি 35 জন থাকলো, সেই 35 জনের গড় উচ্চতা কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি মিক্সচার অ্যালিগেশন যদি লাগাই তাহলে কী করতে পারবো, দেখো 180 হচ্ছে আমাদের গড় উচ্চতা 15 জনের, আর এখানে আমাদেরকে বার করতে হবে যে বাকি যে 35 জন আছে তাদের গড় উচ্চতা কত হবে। তো এই দুজনের যে গড় উচ্চতা সেটা মিলে আমাদেরকে যে অ্যাভারেজ যে গড় উচ্চতা সেটা আমাদেরকে দেওয়া আছে 170 সেন্টিমিটার। এটা বুঝতে পারা গেছে, এটা হচ্ছে মিক্সচার অ্যালিগেশনের কনসেপ্ট। তাহলে এখানে ভ্যালুটা আমাদের বার করতে হবে। এবার আমাদের কী করতে হবে না, ছাত্রদের যে অনুপাত, অর্থাৎ 180 যেটা ছিল সেটা ছিল আমাদের 15 জনের গড় উচ্চতা, তাহলে এখানে লিখলাম 15, আর এখানে কত হবে, এখানে হবে আমাদের বাকি ছাত্রদের অনুপাত। তাহলে বাকি ছাত্র 50 থেকে 15 মাইনাস করলে এখানে আমরা পাবো 35। তাহলে 15 এবং 35-এর যদি অনুপাত করি তাহলে এখানে আমরা কত পাবো, দেখো 5 দিয়ে যদি কাটি তাহলে এখানে হবে 3 আর এখানে হবে 7। তাহলে ছাত্রদের যে রেশিও সেটা আমরা পেলাম কত 3:7। এই 3:7টা আমরা কোথা থেকে পাবো না, দেখো 180 থেকে যদি আমরা 170 মাইনাস করি তাহলে আমরা কত পাবো 10 পাবো। সেই 10-এর ভ্যালু আমাদেরকে 7 হওয়ার কথা, কেননা মিক্সচার অ্যালিগেশনের নিয়মটাই তাই যে 180 থেকে যদি আমরা অ্যাভারেজটা মাইনাস করি তাহলে আমরা 107 পাবো, আবার এখানে যেটা আসবে সেটা থেকে যদি আমরা 170 মাইনাস করি সেটা আমাদের এখানে আসার কথা। তাহলে সেই নিয়ম অনুসারে আমাদের কী করবো, 180 থেকে যদি 170 মাইনাস করি তাহলে সেইটা পাবো 10। এই 10 যে সেন্টিমিটার হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই 7 ইউনিটের ভ্যালু। তাহলে 7 ইউনিটের ভ্যালু যদি 10 সেন্টিমিটার হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 10/7 সেন্টিমিটার। তাহলে 7 ইউনিটের ভ্যালু যদি 10 হয় তাহলে এখান থেকে আমরা 3 ইউনিটের ভ্যালু খুব সহজে বার করতে পারবো। তাহলে 3 ইউনিটে কত হবে, এটা হবে 10 মাল্টিপ্লাইড বাই 3 ডিভাইডেড বাই 7। তাহলে এটা হচ্ছে 3×10=30 ডিভাইডেড বাই 7। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা লিখতে পারি 4 4 7 28, তার মানে আমরা লিখতে পারি কত 4 পয়েন্ট সামথিং। তার মানে এইটাকে আমরা অ্যাগ্রিগেট বা গড় হিসেবে যদি 4 ধরি তাহলে এই 4টা আমাদের দেখো কী হবে
এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার কথা যে 3 ইউনিটের ভ্যালু যেটা হলো 4, তাহলে এখানে 170 যেটা ছিল সেটা ছিল আমাদের 180 থেকে কম। তাহলে এইখানে যে ভ্যালুটা বসবে সেটা হচ্ছে একবার 170টা একটা থেকে কম হবে, একটার থেকে বেশি হবে। তাহলে এখানে 170 থেকে বেশি হচ্ছে 180, তাহলে এইটা 100, এখানে যে সংখ্যাটা বসবে সেটা হচ্ছে আমাদের 100 যে আছে, অর্থাৎ 170 থেকে কম হবে। তাহলে 170 থেকে কত কম হবে না, এইটা হচ্ছে 4 ইউনিট কম হবে বা 4 সেন্টিমিটার কম হবে। তাহলে 170 থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে এখানে পেয়ে যাবো আমরা 166 সেন্টিমিটার হচ্ছে বাকি যে 35 জন স্টুডেন্ট থাকবে তাদের যে গড় উচ্চতা। তাহলে এখানে আমাদের 166, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 16, 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি সীসার গোলক থেকে 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কটি সীসার গোলক তৈরি করা যাবে। তো এখানে আমাদের বলা আছে একটি বড় গোলক দেওয়া আছে, সেই গোলক থেকে আমাদের ছোট ছোট গোলক তৈরি করতে হবে। তাহলে এরকম কটা গোলক তৈরি করা যাবে। তো এখানে আমাদের বড় যে গোলক তার ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার, তাহলে এর যদি ব্যাসার্ধ বার করি তাহলে কত হবে, 14 ডিভাইডেড বাই 2, তার মানে এটা হবে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ। আর ছোট যে গোলকগুলি হবে তাদের যে ব্যাস সেটা 2 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 2/2 করলে আমাদের এর ব্যাসার্ধ পেয়ে যাব, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার পেয়ে যাব। তাহলে এখানে লক্ষ্য করতে হবে যে আমাদের বড় যে গোলকটা আছে সেটাকে গলিয়ে আমরা অনেক ছোট ছোট সীসার গোলক পাবো। তার মানে আমাদের এখানে গোলকের আয়তনের ফর্মুলাটা কাজে লাগাতে হবে, অর্থাৎ আমাদের যে বড় গোলকটা ছিল তার যে আয়তন, ছোট গোলক যদি আমাদের 100টা হয় তাদের যে সম্মিলিত আয়তন, সেই আয়তনটা আমাদের বড় গোলকের আয়তনের সাথে সমান হবে। আর গোলকের যে আয়তনের ফর্মুলা সেটা আমরা কি জানি, সেটা জানি 4/3 পাই আর কিউব, যেখানে আর হচ্ছে আমাদের গোলকের ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যদি আমরা ধরি যে টোটাল এক সংখ্যক আমাদের ছোট গোলক তৈরি করা যাবে, তাহলে ছোট গোলকের আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব মানে হচ্ছে এখানে আমাদের 1-এর কিউব ইজিক্যাল টু, এইটা হচ্ছে আমাদের টোটাল কতগুলি ছোট গোলক তৈরি হবে, তাদের যে সম্মিলিত আয়তন আমাদের বড় গোলকের আয়তনের সাথে সমান হবে। তাহলে বড় গোলকের আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব, মানে এখানে আমাদের আর মানে লিখতে ওখানে 7-এর কিউব। এইখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা বার করলে আমরা কটা ছোট গোলক তৈরি করা যাবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো 4/3 পাই এবং পাই যদি কাটি তাহলে এক্স ইজিক্যাল টু আমরা কত লিখতে পারি, 1-এর কিউব তো একই হয়, তাহলে 7-এর কিউব মানে আমরা জানি 343। তাহলে এক্স মানে যখন আমরা 343 পেলাম, এইটা মানে হচ্ছে যে আমাদের টোটাল বড় গোলকটি গলিয়ে 343টি ছোট ছোট গোলক তৈরি করা যাবে, যেটা আমাদের অপশন নাম্বার সিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 17, এটা আমাদেরকে রেশিওর চ্যাপ্টার থেকে দিয়েছে, যেখানে বলেছে ইফ 15x = 24y = 32z হয়, দেন x = y = z = কত। তো এখানে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের x এবং y এর যে y এবং z এর যে রেশিও সেটা বার করতে বলেছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা x, y এবং z-কে লিখব, তারপরে x এর যে ভ্যালু সেটা বার করার ক্ষেত্রে আমরা x এর যে সহগটা, অর্থাৎ এখানে যেমন 15 আছে সেই 15টাকে আমরা কনসিডার করব না, শুধুমাত্র কনসিডার করব y এবং z এর যে সহগ সেগুলোকে আমরা মাল্টিপ্লাই করে x এর নিচে বসাবো। তাহলে এখানে x এর ভ্যালু কত হবে, 24 × 32। একই রকমভাবে যখন আমরা y এর ভ্যালুটা কনসিডার করব তখন আমরা y এর যে সহগটা, অর্থাৎ এখানে যেমন 24 আছে, তাহলে 24কে আমরা কনসিডার করব না, 15 × 32 বসালাম। এবার z এর ক্ষেত্রে কত বসাবো, z এর ক্ষেত্রে বসাবো 15 × 24। এবার এটা যদি আমরা কাটাকাটি করে ছোটো করি তাহলে আমরা আশা করি অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো প্রথমে যদি 3 দিয়ে কাটাকাটি করি তাহলে 3 দিয়ে 24 কাটলে এখানে পাই 8, 15 কাটলে 5 এবং এখানে 15 কাটলে পাবো 5। তারপরে যদি আবার কাটি তাহলে পাবো, দেখো 4 দিয়ে যদি কাটি তাহলে 4 দিয়ে 8কে কাটলে পাবো 2, 4 8 32, এখানেও 4 6 24। তারপর আবার যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে 2 থাকে, 2টা কেটে যায়, এখানে হবে 4 আর এখানে হবে 3। তাহলে বাদিকে এক্সের জায়গায় কী পড়ে থাকে, এটা থাকে 32, ওয়াইয়ের জায়গায় থাকে 4 5 20 এবং জেডের জায়গায় থাকে 3 5 15। তাহলে এইটা হয়ে যাবে আমাদের এক্স, ওয়াই এবং জেডের রেশিও 32:20:15, যেটা অপশন নাম্বার সিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 18, এটা দিয়েছে সিম্পল ইন্টারেস্ট থেকে, বলেছে 5,345 টাকা যখন 10 বছরের জন্য বার্ষিক সাধারণ সুদে একটি নির্দিষ্ট হারে বিনিয়োগ করা হয়, তখন যে টাইম যখন আমাদের কভার হয়ে যায়, অর্থাৎ মেয়াদ পূর্তিতে 2,672.50 টাকা সুদ পাওয়া যায়, সুদ হিসেবে পাওয়া যায়। তাহলে এখানে আমাদেরকে বলেছে বার্ষিক যে সরল সুদের হার, অর্থাৎ আর এর যে ভ্যালু সেটা আমাদের বার করতে বলেছে। তো আমরা সাধারণ সুদের যে ফর্মুলা সেটা সবাই জানি, এখানে সুদ হয় I = PTR / 100। এখানে আমাদেরকে বার করতে বলেছে সুদের হার, তার মানে R = I × 100 / P × T। এখান থেকে আমাদের আর এর ভ্যালুটা বার করতে হবে। এটা শুধু দেখানোর কারণ যে কোনটা কোথায় বসাতে হবে এটা সবাই জানো। তাহলে এখান থেকে আমরা সুদের হার R = কী পাবো, সুদ আমাদের এখানে দেওয়া আছে 2,672.50, তাহলে 2,672.50 × 100 যদি করি তাহলে এখানে দশমিকটা তো এমনিতেই উঠে যাবে, তার জন্য আমরা কি করব, এখানে 100টা বসাবো না, এখানে পয়েন্টটাকে আমরা উঠিয়ে দিয়ে বসাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি 250 আর × কত হবে, P × T। P মানে আমাদের দেওয়া আসলে এখানে 5,345 আর এখানে আমাদের T মানে হচ্ছে 10 বছর, তাহলে এটা হচ্ছে 10। তাহলে এখানে আমরা 0 এবং এই 0 যদি কাটি
তাহলে এখানে দেখো 5345 আর এখানে আছে 26,725। তাহলে এইটাকে যদি আমরা 5কে যদি আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 5 5 25,000 হবে। তাহলে 5 দেখো আমাদের অ্যান্সারও আছে। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার সি যেটা আসবে সেটা হয়ে যাবে আমাদের 5% হয়ে যাবে উত্তর। তাহলে এখানে আমার এইটা 5 দিয়ে কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে আমাদের আর ইকুয়াল টু পাবো 5%, যেটা আমাদের হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19 বলেছে পি কিউ এবং আয়ের অনুপাত দেওয়া আছে 9:15:10 এবং তাদের সঞ্চয়ের অনুপাত দেওয়া আছে 10:15:12। যদি আর তার আয়ের 60% ব্যয় করে তাহলে পি কিউ এবং আরের ব্যয়ের অনুপাত কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে প্রথমে দেওয়া আছে আয়ের অনুপাত। তাহলে এই অনুপাতগুলো যদি লেখার চেষ্টা করি তাহলে ইনকামের যে রেশিও পি কিউ আরের সেটা দেওয়া আছে আমাদেরকে 9:15:10। এবার বলেছে তাদের সঞ্চয়ের অনুপাত দেওয়া আছে, সঞ্চয় মানে হচ্ছে সেভিংস, তাহলে সেভিংয়ের যে রেশিও সেটা দেওয়া আছে 10:15:12। এইবার বলেছে যে আর যদি তার আয়ের 60% ব্যয় করে তাহলে 60% যদি ব্যয় করে তাহলে সঞ্চয় কত করে? সঞ্চয় করে 40%। তাহলে আরের যে আয় সেটা ছিল আমাদের 10 ইউনিট, সেই 10 ইউনিটের যদি 40% বার করি তাহলে সেটা কত হবে? 10 ইউনিটের 40% মানে হচ্ছে 4/10। তাহলে এইটা হচ্ছে আমাদের 4 ইউনিট হবে। এই 4 ইউনিট যেটা পাচ্ছি সেটা হচ্ছে আরের সেভিং। এই সেভিংটার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে কত? 12 ইউনিট। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি যে আমরা 4 ইউনিট যেটা পেলাম সেটার ভ্যালু আমাদেরকে অনুপাতে কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। তাহলে এই 4 থেকে এই 12টা হচ্ছে আমাদের 4 ইউনিটের সাথে সমান। তাহলে এই 12 থেকে আমরা 4 কী করে পাবো? না 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো। তাহলে একই রকমভাবে 12কে যদি 3 দিয়ে ভাগ করে আমরা 4 পাচ্ছি তাহলে প্রত্যেকটা অনুপাতকে আমরা কততে ভাগ করব? 3 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 3, এখানে 3, এখানেও 3। তাহলে এখন যে নতুন যে আমাদের সেভিংসের যে সেভিংস হবে সেটা কত হবে? নতুন সেভিংস হবে এটা হবে 10/3 পি এর। কিউ এর কত হবে? 15কে 3 দিয়ে ভাগ করলে এখানে পাবো 5 এবং আরের ক্ষেত্রে আমরা নতুন সেভিংসটা পাবো 12/3 মানে হচ্ছে 4। এইটা হচ্ছে আমরা নতুন সেভিংস পেলাম। এবার দেখো যখন আমরা আয় থেকে যখন সেভিংসটা বাদ দেবো তখন আমরা এক্সপেন্ডিচার অর্থাৎ খরচের অনুপাতটা পাবো। তাহলে এখানে আমাদের তাদের আয় ছিল 9:15:10 আর তাদের এখন যে সেভিংস সেটা পেলাম আমরা 10/3:5:4। তাহলে আয় থেকে যখন আমরা সেভিংসটা বাদ দেবো তখন আমরা টোটাল তাদের এক্সপেন্ডিচারটা পেয়ে যাবো। তাহলে এইটা যদি মাইনাস করি তাহলে এক্সপেন্ডিচারের যে রেশিও সেটা কত হবে? পি কিউ আরের। তাহলে হবে 9 থেকে যদি 10/3 মাইনাস করি তাহলে এইটা হবে পি এর রেশিও। কিউ এর রেশিও কত হবে? 15 থেকে যদি 5 মাইনাস করি তাহলে এখানে পাবো 10। আবার 10 থেকে যদি 4 মাইনাস করি তাহলে এইটা পাবো 6। এটা হচ্ছে আর এর এক্সপেন্ডিচার। তাহলে এইটা কী হবে দেখো, যদি আমরা 9 থেকে 10 - 3 মাইনাস করি তাহলে এখানে লসাগুটা হবে আমাদের 3। তাহলে 3 9 27 আর -10 তার মানে এখানে সব পাবো আমরা 17/3:10:6 এইটা পাবো। এবার 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমাদের 17/30:18 এইটা পেয়ে যাবো আমরা পি কিউ এবং আর এর যে ব্যয়ের অনুপাত বা এক্সপেন্ডিচারের অনুপাত। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার এ 17, 30 এবং 18 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 20 দিয়েছে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে, যেখানে আমাদের একটা ছক দেওয়া আছে। বলেছে ডিফারেন্ট ডিপার্টমেন্টসে একটা অর্গানাইজেশনে যারা কাজ করে মেল এবং ফিমেল তাদের আমাদেরকে পার্সেন্টেজ এবং নাম্বার দেওয়া আছে। তারপরে কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ফিমেলস ইন প্রোডাকশন অ্যান্ড এইচআর ডিপার্টমেন্ট টুগেদার টু দ্য নাম্বার অফ মেল ইন আইটি অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। মানে বলেছে আমাদেরকে ফিমেলের রেশিও বার করতে বলেছে কোন দুটো ডিপার্টমেন্টে, একটা হচ্ছে প্রোডাকশন এবং একটা হচ্ছে এইচআরে যে আমাদের টোটাল মহিলার যে সংখ্যা সেটার সাথে কার রেশিও বার করতে বলেছে। টোটাল পুরুষের সংখ্যা বার করতে বলেছে আইটি ডিপার্টমেন্ট এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের টোটাল যে পুরুষ তাদের সাথে রেশিওটা বার করতে বলেছে। তো প্রথমে আমার ফিমেলদের রেশিও যদি বার করি তাহলে ফিমেলদের বলেছে আমাদের প্রোডাকশন প্লাস এইচআর। তাহলে এই দুটো মিলে আমাদের যে ফিমেলের যে সংখ্যা সেটা কত হবে বার করব। তাহলে প্রোডাকশন মানে হচ্ছে আমাদের টোটাল ছিল 800 জন, 800 জনের মধ্যে ফিমেল আছে 30%। তাহলে 800 যদি আমরা 30% বার করি তাহলে এটা কত হবে? 800 আর 30% মানে আমরা লিখতে পারি 3/10। তাহলে এটা যদি কাটি তাহলে এখানে আমরা কত পাবো? 240 জন। এবার যদি আমরা চাই যে এইচআর ডিপার্টমেন্টে টোটাল মহিলা কতজন আছে, তাহলে এইটার যে ডিপার্টমেন্টে টোটাল এমপ্লয় ছিল 360, তার মধ্যে 65% ছিল মহিলা। তাহলে 360 তার 65% যদি মহিলা হয় তাহলে 65/100। এটা যদি কাটাকাটি করি তাহলে 0 0 কাটে, আর 5 দিয়ে 10কে কাটলে পাবো 2, আর 5 তার হচ্ছে 65, আর 36কে 2 দিয়ে কাটলে পাবো 18। তাহলে 18 × 13। তাহলে এটা কত হবে? প্রথমে 10 দিয়ে 18কে মাল্টিপ্লাই করলে 180, আর তার সাথে যদি 54 যোগ করি তাহলে এটা 234। অর্থাৎ আমাদের টোটাল ফিমেল এমপ্লয় কত পেলাম? 240 + 234। তার মানে এটা কত পাবো আমরা? 474 পাবো। তাহলে আমরা টোটাল যে ফিমেল যে এমপ্লয়ি সেটা আমরা পেলাম 474, 474। এবার আমরা বার করব টোটাল আমাদের যে দুটো সেকশানে বলেছে মেল পপুলেশন অর্থাৎ মেল এমপ্লয়ির সংখ্যা কত হবে সেটা আমরা এবার বার করব। আমাদেরকে মেল কোন কোন ডিপার্টমেন্টে বার করতে বলেছিল, সেটা হচ্ছে আইটি ডিপার্টমেন্ট এবং হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। তাহলে আইটি ডিপার্টমেন্টের টোটাল আমাদের মেল কটা হবে? আইটি ডিপার্টমেন্টের টোটাল আমাদের সংখ্যা ছিল 640, তার মধ্যে মেল আছে 55%। তাহলে 55 /
100, এটা কাটাকাটি করলে 0 0 কাটি, 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে 2, আর 64কে 2 দিয়ে কাটলে পাবো 32। তাহলে 32কে যদি 11 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা কত পাবো, 320 প্লাস 32, তার মানে এইটা আমরা পেয়ে যাবো 352। এইটা আমরা পেয়ে যাবো হচ্ছে আইটি ডিপার্টমেন্টে। তারপরে আমাদেরকে বার করতে হবে কিসে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আমাদের টোটাল হচ্ছে 220। তাহলে 220 কত পার্সেন্ট, এটা হচ্ছে 60%। 60% মানে আমরা লিখতে পারি 6 10। তাহলে এটা যদি কাটি তাহলে এটা কত পাবো, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 আর হাতের তাহলে 132। আর যদি আমরা 352 যদি অ্যাড করি তাহলে এখানে পাবো 4 8, এখানে পাবো 4, অর্থাৎ টোটাল যে মেল আমরা এমপ্লয়ি পাবো সেটা পাবো 484। এবার আমাদেরকে রেশিওটা বার করতে হবে। এবার দেখো আমরা ফিমেল যে টোটাল আমাদের বার করতে বলেছিল দুটো ডিপার্টমেন্টে ফিমেল এমপ্লয়ি নাম্বার, সেটা আমরা পেয়েছি 474, এবং মেল এমপ্লয়ি নাম্বার পেয়েছি আমরা 484। তাহলে এই দুটোর আমরা রেশিও বার করবো। তাহলে ফিমেল ইস টু মেল, তাহলে এখানে আমাদের রেশিওটা বার করতে হবে 474 ইস টু 484। এবার এটা দেখো যদি 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে 2, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, আর 2 দিয়ে কাটলে 2 দিয়ে হচ্ছে 4, 4 2 হচ্ছে 8, 2 2 হচ্ছে 4। তাহলে এটা 237 অনুপাত 242, যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।